আজকে আমরা অ্যাটমিক নিউক্লিয়াসের রেডিও অ্যাক্টিভিটি পোর্শনটি করব। এই ক্লাসটি মূলত ক্লাস 12 এবং কিছুটা অনার্স বেসিসে আছে এবং আজকের ক্লাসে ব্যবহৃত কিছু ফর্মুলা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। আজকে আমরা কি কি করব? আজকে আমরা করব ডিসকভারি অফ রেডিও অ্যাক্টিভিটি, ইউরেনিয়াম 238, ইউরেনিয়াম 235 এর কথা বলবো, রেডিও অ্যাক্টিভ রেইস বা তেজস্ক্রিয় রশ্মি, যার মধ্যে আমরা আলফা, বিটা এবং গামা রশ্মির কথা বলবো এবং সেখান থেকে আমরা দেখব বিটা ডিকে বা বিটা রশ্মির ক্ষেত্রে কিভাবে বিজ্ঞানী পাউলি নিউট্রিনোর প্রস্তাব দেন। তারপর আমরা দেখব তেজস্ক্রিয়তার সরণ সূত্র, তারপর আমরা দেখব তেজস্ক্রিয়তার সূচকীয় সূত্র এবং সেটির প্রতিষ্ঠা এবং সেই বেসিসে অর্ধায়ু, গড় আয়ু বা রেডিও কার্বন ডেটিং বেসিসে কিছু অঙ্ক। তো শুরু করা যাক। বিজ্ঞানী বেকারেল 1896 সালে সর্বপ্রথম রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার কথা বলেন। তিনি ইউরেনিয়ামের একটি যৌগ, ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট, এটা নিয়ে গবেষণা বলবো না, অনেকটা অ্যাক্সিডেন্টালি, তো ইনি এই যৌগটার পাশে রাখা অস্বচ্ছ কাগজে মোড়া একটি ফটোগ্রাফিক প্লেটকে এই ইউরেনিয়ামের যৌগ দ্বারা ক্ষতিগ্রস্ত হতে দেখে। অর্থাৎ এই ইউরেনিয়ামের যে যৌগটা ছিল সেটা ফটোগ্রাফিক প্লেটের উপর প্রভাব ফেললো, তাকে ভেদ করে অস্বচ্ছ কাগজে মোড়া এই পোর্শনটিকে ভেদ করে ইউরেনিয়াম এর এই যৌগটি ফটোগ্রাফিক প্লেটকে প্রভাবিত করল এবং তিনি পরে আরো কিছু ইউরেনিয়ামের যৌগ নেন এবং প্রত্যেক ক্ষেত্রেই দেখেন যে এই ইউরেনিয়ামের যৌগ কর্তৃক ফটোগ্রাফিক প্লেট প্রভাবিত হচ্ছে। এরপরে মাদাম কুরি এবং পিয়ের কুরি থোরিয়াম এবং রেডিয়াম নিয়ে গবেষণা করেন, যাদের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের থেকে আরো বহুগুণ বেশি। তেজস্ক্রিয়তা কি জিনিস? তেজস্ক্রিয়তা হচ্ছে তেজস্ক্রিয় মৌল কর্তৃক নির্গত তেজস্ক্রিয় রশ্মি। তো তেজস্ক্রিয় মৌল কি? আগে আমি তেজস্ক্রিয় মৌলের দু একটা বৈশিষ্ট্য বলছি। তেজস্ক্রিয় মৌলগুলির ভর সংখ্যা সাধারণত অধিক হয়। আমি যদি ডেটাটা বলি তাহলে ডেটাটা হচ্ছে 210 বা তার বেশি হয়। এটা সাধারণত আমি কথা বললাম, যদিও তেজস্ক্রিয় মৌলের ডেফিনিশন কিন্তু এটা নয়। এই তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়াস জনিত ঘটনা। এই তেজস্ক্রিয়তার ফলে নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, সেটা শক্তির হতে পারে, ভর সংখ্যার হতে পারে, পারমাণবিক সংখ্যার হতে পারে। এর ফলে কৃত্রিম মৌলান্তর হয়, অর্থাৎ একটি মৌল থেকে অন্য একটি মৌলে ট্রান্সফার হয়। এই তেজস্ক্রিয়তার উপর চাপ, তাপ, আলো এসবের কিন্তু প্রভাব নেই। আমরা তেজস্ক্রিয় মৌল কাদের বলব? তেজস্ক্রিয় মৌলগুলি হচ্ছে সেই সমস্ত মৌল যারা তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে এক মৌল থেকে অন্য মৌলে রূপান্তরিত হয়। অর্থাৎ তেজস্ক্রিয় মৌলগুলি আনস্টেবল স্টেট থেকে সবসময় একটি নন রেডিও অ্যাক্টিভ স্টেবল স্টেটে পৌঁছাতে চায়। এই কারণে ইউরেনিয়ামের খনিতে শেষমেশ সীসা পড়ে থাকতে দেখা যায়। তো আমরা এবার এখানে ইউরেনিয়াম 238 এবং ইউরেনিয়াম 235 এর কথা বলেছি। এটি ইউরেনিয়ামের আইসোটোপ, এই দুটো। ইউরেনিয়াম 238 কিন্তু রেডিও অ্যাক্টিভিটির যদি ব্যবহার বলি, সেই ব্যবহারে কাজে লাগে না, অর্থাৎ বা কাজে লাগলেও খুব কম মাত্রা। ইউরেনিয়াম 238 এর তুলনায় ইউরেনিয়াম 235 অধিক বেশি কাজে লাগে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে নেচারে প্রচুর পরিমাণে পাওয়া যায় 238, এটা পাওয়া যায় খুব অল্প। কিন্তু আমরা দেখেছি যে
হিরোশিমা শহরে যে প্রথম অ্যাটম বোমটা ফেলা হয় তার এজেন্ট ছিল ইউরেনিয়াম 235, যে বোমাটার নাম ছিল লিটল বয়। তো আমরা দেখলাম তেজস্ক্রিয়তার ব্যবহারে ইউরেনিয়াম 235 কাজে লাগে। ইউরেনিয়াম 238 থেকে 235 তৈরি করার প্রসেসটিকে বলা হয় এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম। এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম। তো কটা দেশ জানে কি জানে না সেটা ব্যাপার নয়, শেষ তথ্য অব্দি ইউনাইটেড নেশন কর্তৃক 5টা দেশ এটার অনুমোদন প্রাপ্ত। তো বাদ বাকিটা সেটা তর্কের সাপেক্ষ বিষয়। তো এই হচ্ছে ইউরেনিয়াম 238 এবং 235 রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এবং তাদের দুটো তেজস্ক্রিয় আইসোটোপ এবং কোনটা বেশি কাজে লাগে এটা, এবং এটা প্রকৃতিতে খুব কম পাওয়া যায়। এবার আমরা আসবো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। এই তেজস্ক্রিয় রশ্মি রাদারফোর্ডের পরীক্ষা থেকে জানা যায় এই তেজস্ক্রিয় রশ্মি 3 প্রকার: আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। তো তোমরা ক্লাস 10-এ আলফা, বিটা এবং গামা রশ্মির মধ্যে পার্থক্য এবং তাদের বৈশিষ্ট্যগুলি পড়ে এসেছো। আমি জাস্ট দু একটা কথা বলছি সেই ব্যাপারে। আমি বিটা রশ্মিতে চলে আসবো তারপরে, এবং সেখান থেকে নিউট্রিনো কণার ধারণায় আসবো। আলফা রশ্মি হচ্ছে এক ধরনের কণার স্রোত, গতিশীল কণার স্রোত, উচ্চ গতিবেগ সম্পন্ন, এবং এই কণাকে বলা হয় আলফা কণা। এই আলফা কণার আধান হচ্ছে +2 একক এবং ভর হচ্ছে 4 একক, অর্থাৎ এটির ভর প্রোটনের ভরে 4 গুণ, এবং এর আধান হচ্ছে প্রোটনের আধানের দ্বিগুণ। অর্থাৎ একটি আলফা কণা হচ্ছে একটি হিলিয়ামের নিউক্লিয়াস। এই আলফা কণা যেহেতু ধনাত্মক আধানগ্রস্ত, তাই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র কর্তৃক প্রভাবিত হয়, ফটোগ্রাফিক প্লেটকে প্রভাবিত করে। এই আলফা রশ্মি বা আলফা কণা বায়ুমণ্ডলে গ্যাসীয় মাধ্যমে, আরো ভালো করে বললে গ্যাসীয় মাধ্যমে আলফা কণা একটি নির্দিষ্ট দূর পর্যন্ত যেতে পারে, যাকে বলা হয় পাল্লা, আলফা রশ্মির পাল্লা। আলফা কণা ভেদন ক্ষমতা তুলনামূলক কম বিটা এবং গামা রশ্মির তুলনায়। এটি 1/10 mm অ্যালুমিনিয়ামের পাত দ্বারা শোষিত হয়। এই আলফা রশ্মি ভেদন ক্ষমতা যেহেতু কম, এর গ্যাস আয়নন করার ক্ষমতা তুলনামূলক বেশি। এবার আসছি আমি বিটা রশ্মিতে। বিটা রশ্মি হলো এক ধরনের দ্রুতগামী কণার স্রোত, এবং এই কণা হলো বিটা কণা। এই কণার আধান এবং আপেক্ষিক আধান থেকে বোঝা যায় বিটা কণা হচ্ছে এক একটি ইলেকট্রন। অর্থাৎ আমরা জানি তাহলে বিটা কণার আধান কত? -1.6 × 10⁻⁻19 কুলম্ব, এবং তার ভর আমরা জানি 9.31 × 9.11 × 10⁻31 কেজি। তো এই বিটা কণাও তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র কর্তৃক প্রভাবিত হয়। এই বিটা কণার ভেদন ক্ষমতা আলফা কণার তুলনায় বেশি, এবং গ্যাস আয়নন করার ক্ষমতা তুলনামূলক কম। এবং আমি যদি গামা রশ্মির কথা বলি, এই গামা রশ্মি হলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, শূন্য স্থানে যার বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। অর্থাৎ গামা রশ্মি হলো ফোটন কণার স্রোত। এই গামা রশ্মির গ্যাস আয়নন করার ক্ষমতা সব থেকে কম এবং ভেদন ক্ষমতা সব থেকে বেশি। আমি যদি এই তিনটে ভেদন ক্ষমতার কথা তুলনা করি, এবং আরেকটি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে গামা রশ্মি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র কর্তৃক প্রভাবিত হয় না, কারণ ফোটন কণা আধান নেই। এই তিনটে ভেদন ক্ষমতার কথা যদি আমি বলি, 1:10⁻²⁴, অর্থাৎ গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি এবং গ্যাস আয়নন করার ক্ষমতা সব থেকে বেশি, তারপরে এই। এবার আমরা আসবো বিটা রশ্মি বা বিটা রেইজ বা বিটা ডিকে সংক্রান্ত কিছু প্রশ্ন।
আচ্ছা, বিটা ডিকে কেন হয় আমি আগেই বলেছি, যে কোনো রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস সেটি আনস্টেবল হয় এবং সেটি স্টেবল হওয়ার জন্য এমন একটি নিউক্লিয়াসে পরিণত হবে যেখানে তার স্টেবিলিটি বেশি, অর্থাৎ বাইন্ডিং এনার্জিটা বেশি হয়। এই বিটা ডিকের সময় নিউক্লিয়াস থেকে বিটা রে নির্গত হয়। আমি তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য প্রথমেই বলেছি, তেজস্ক্রিয়তা কেন্দ্রক জনিত বা নিউক্লিয়াস জনিত ঘটনা। তাহলে বিটা রেটা কোথা থেকে নির্গত হচ্ছে? বিটা রে নির্গত হচ্ছে নিউক্লিয়াস। বিটা রে আবার কি? বিটা রে হচ্ছে একটা ইলেকট্রন। তাহলে নিউক্লিয়াস থেকে কি ইলেকট্রন নির্গত হচ্ছে? যদি হয় তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি ইলেকট্রন আছে? এটি বড় প্রশ্ন। এটি সমাধান বহুদিন পর্যন্ত হয়নি। আচ্ছা, ভিডিও সব দেখা যাচ্ছে। এটির সমাধান বহুদিন পর্যন্ত হয়নি, কেন সেটা কোশ্চেন আসছে। এটার ব্যাখ্যা হচ্ছে তাহলে ইলেকট্রন কি নিউক্লিয়াসে থাকে? উত্তর হবে না, ইলেকট্রন নিউক্লিয়াসে থাকে না। এটার ব্যাখ্যা কিভাবে দেওয়া হয়েছে? একটি নিউট্রন, নিউক্লিয়াসের মধ্যে থাকা একটি নিউট্রন যখন একটি প্রোটনে পরিবর্তিত হয় তখন একটি ইলেকট্রন তৈরি হয়। আমি যে বিক্রিয়াটা লিখেছি এখনো সম্পূর্ণ সঠিক বিক্রিয়া লিখি। তো এই নিউট্রন এবং প্রোটনের ওপর নিউক্লিয়াসের বা নিউক্লিয় বলের প্রভাব থাকা এরা নিউক্লিয়াসে থাকে। ইলেকট্রনের উপর নিউক্লিয় বলের কোনো প্রভাব নেই, তাই ইলেকট্রন নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে। অর্থাৎ এটা অনেকটা সেরকম তাই যে আমি দেখছি ইলেকট্রনকে ওই জায়গা থেকে বেরিয়ে আসছে, কিন্তু আমি বলতে পারবো না ইলেকট্রন ওর মধ্যে থাকে। যদিও এর পরে আমরা হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তার নীতি থেকে দেখতে পাবো ইলেকট্রনকে যদি নিউক্লিয়াসের মধ্যে থাকতে হয় তাহলে এর বেগ আলোর বেগের তুলনায় অনেক বেশি হতে হয়। এবং আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির দ্বিতীয় পোস্টুলেট থেকে জানতে পারি যে আলোর বেগ হচ্ছে বেগের শেষ সীমা, অর্থাৎ আপার লিমিট অফ স্পিড, এবং তার একটি নির্দিষ্ট মান রয়েছে। এর থেকে বেশি বেগ সম্পন্ন কোনো কণা হতে পারে না। অর্থাৎ আমরা বলতে পারি নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকা সম্ভব নয়। এই বিক্রিয়াটি কি সম্পূর্ণ সঠিক না? এই বিক্রিয়াটা সম্পূর্ণ সঠিক। কেন? এই বিক্রিয়া নিউক্লিয়ার বিক্রিয়ায় কনজার্ভ হয় কি কি? ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, আধান, লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, মাস এনার্জি এটসেট্রা। তো আমরা যদি এই জায়গাটায় আধান বেসিসে দেখি, নিউট্রনের আধান কত? 0, প্রোটনের আধান +1, ইলেকট্রনের আধান -1। তো আমরা দেখছি আধান সংরক্ষণ এখানে হল। এবার যদি আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগের সংরক্ষণটা দেখতে যাই, কৌণিক ভরবেগের সংরক্ষণটা আমরা দেখব স্পিন দিয়ে। কারণ আমি বলেছিলাম স্পিন হলো কৌণিক ভরবেগের উপাংশ। তো আমি যদি নিউট্রনের স্পিন দেখি, নিউট্রনের স্পিন হচ্ছে 1/2, কারণ এটি একটি ফার্মায়ন। প্রোটনের স্পিন কত? 1/2, এটিও একটি ফার্মায়ন। ইলেকট্রনের স্পিন কত? 1/2, এটিও একটি ফার্মায়ন। এবার আমি দেখছি বাঁ দিকের স্পিন হচ্ছে 1/2 আর ডান দিকের স্পিন হচ্ছে 1/2 + 1। অর্থাৎ ডান দিকের স্পিন হয়ে গেল বোসন টাইপ, বোসন সিস্টেম। এটা হচ্ছে হাফ ইন্টিগ্রাল, এটা হচ্ছে ইন্টিগ্রাল। অর্থাৎ আমাদের স্পিন ভায়োলেশন হচ্ছে, বা আমরা বলতে পারি অ্যাঙ্গুলার মোমেন্টাম ভায়োলেটস করছে এখানে। সুতরাং এটা নিশ্চয়ই ঠিক না, আরো কিছু এর মধ্যে তৈরি হবে। এবং একটাই এখান থেকেই বিজ্ঞানী পাউলি সর্বপ্রথম নিউট্রিনো কণার ধারণা দেন। এটাকে বলা হয় পাউলিস হাইপোথিসিস অফ নিউট্রিনো। তো পাউলি বলেন একটি নিউট্রন যখন একটি প্রোটনে এবং ইলেকট্রনে ভাঙবে, সেই সঙ্গে আরেকটি কণা তৈরি হবে এবং
সেটির নাম তিনি দিলেন নিউট্রিনো। যেহেতু ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড এই নিউট্রিনো, তাই একে বলা হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো, এবং এটা হবে অ্যাকচুয়ালি ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো। অ্যান্টি নিউট্রিনো, নিউট্রিনোর অ্যান্টিপার্টিকেল। তো আমরা যদি এবারে দেখি, বাঁ দিকের স্পিন কত, হাফ, ডান দিকের স্পিন হাফ হাফ। এই নিউট্রিনো কণা স্পিন হচ্ছে, নিউট্রিনো হচ্ছে হারমোনিক, তাহলে স্পিন কত, হাফ। তাহলে ডান দিকের টোটাল স্পিন আমি দেখতে পাচ্ছি 3 ইন্টু হাফ, অর্থাৎ আমরা বলতে পারছি হাফ ইন্টিগ্রাল। তাহলে স্পিন কত, হাফ ইন্টিগ্রাল। লেফটের স্পিন কত, সেটাও হাফ ইন্টিগ্রাল। অর্থাৎ আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম ভায়োলেট করলো না। তো এই জায়গাটা আশা করি বোঝা গেছে, এবং এটাকে বলা হয় বিটা মাইনাস ডিকে। এবং একইভাবে আমি যদি প্রোটনের কথা বলি, একটি প্রোটন একটি নিউট্রনে এবং একটি পজিট্রনে পরিণত হয়, এবং সেই সঙ্গে একটি নিউট্রিনো কণা তৈরি হয়, এবং এটা হচ্ছে বিটা প্লাস ডিকে। আমি যদি চার্জ কনজারভেশনের কথা বলি, একটু বলে রাখি, এই নিউট্রিনো কণা এক্সপেরিমেন্টালি ডিটেক্ট করা অত্যন্ত কঠিন, কারণ এই নিউট্রিনো কণা হচ্ছে আধানহীন এবং এর ভর হচ্ছে প্রায় শূন্যের কাছাকাছি, অর্থাৎ ভর নগণ্য, এবং এর বেগ হচ্ছে আলোর বেগের কাছাকাছি। অর্থাৎ নিউট্রিনো কণার মাস যদি আমি বলি, সেটা নিয়ারলি 0, এবং স্পিড যদি বলি, স্পিড নিয়ারলি c, এবং আমি যদি চার্জ বলি, চার্জ নিয়ারলি চার্জ 0, চার্জ 0। তো যদিও ফার্মি স্ট্যাটিস্টিক্স থেকে আমরা জানতে পারি নিউট্রিনো কণার মাস হচ্ছে 30 eV/c²। তো এটা কেমন ইউনিট? অনেক ভাবছে মাসের ইউনিটটা কেজি হয় না, এইভাবে ইউনিটটা লেখা যায়। এটা কিভাবে আমি লিখেছি, E=mc² থেকে আমি লিখেছি যে m = কি হয়, E/c², অর্থাৎ এনার্জি ইউনিট ইভি এবং নিচে থাকবে c²। তো এটা একটা মাসের ইউনিট। তো আমরা যদি এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে যে নিউট্রিনো কণা ডিটেক্ট করা কঠিন কেন, কারণগুলি বুঝি। নিউট্রিনো কণার আধান শূন্য, স্থির ভর প্রায় শূন্যের কাছাকাছি, এবং এর গতিবেগ আলোর গতিবেগের সমান। তাই নিউট্রিনো কণাকে শনাক্তকরণ করা অত্যন্ত কঠিন। এই নিউট্রিনো কণার গবেষণার উপর 2015 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এবার আমরা দেখব যে নিউট্রিনো, আচ্ছা এটা হচ্ছে বিটা প্লাস ডিকে। এটার যদি আমি চার্জ কনজারভেশন রুলটা দেখি, +1 এর 0, এইটা হচ্ছে, এটা যদি ইলেকট্রন হয় এটার নাম পজিট্রন। ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল হচ্ছে পজিট্রন। ইলেকট্রন এবং পজিট্রন দুজনের যদি সংঘাত বা কলিশন হয়, দুজনাই অ্যানিহিলেশন ঘটবে, অর্থাৎ দুজনাই ধ্বংস হয়ে যাবে। তো এর চার্জ হচ্ছে +1, এর চার্জ 0। তাহলে আমি দেখতে পাচ্ছি বাঁদিকের চার্জ +1, ডান দিকের চার্জ +1, অর্থাৎ আমাদের চার্জ কনজারভেশন গুলো মেনে চলছে। এই নিউট্রিনো কণা সম্পর্কে আগে একটা কথা বলছি। এই নিউট্রিনো কণা হাইলি পেনিট্রেটিভ, অর্থাৎ একটা ডেটা আমি বলছি, আমাদের যদি একটা সলিড আয়রন নেওয়া হয় যার লেন্থ হচ্ছে 1000 লাইট ইয়ার্স, নিউট্রিনো কণা এটাকে ভেদ করে চলে যেতে পারবে। অর্থাৎ 1000 লাইট ইয়ার্স দৈর্ঘ্যের যদি একটি সলিড আয়রন রাখা হয়, সেও নিউট্রিনো কণাকে অ্যাবজর্ব করতে পারবে না। নিউট্রিনো কণা হাইলি পেনিট্রেটিভ, এবং সান থেকে হিউজ অ্যামাউন্টে নিউট্রিনো কণা আর্থে আসে বা চারিদিকে রেডিয়েট করে। আমরা আর্থে থেকে আর্থের কথা বলছি আসে, এবং
পার সেকেন্ডে একটি হিউম্যান বডি দিয়ে 10⁻14টা নিউট্রনস পাস হয়ে যায় আমাদের বডি। তাই বোঝাই যাচ্ছে যে পেনিট্রেশন ক্ষমতা কত। এর জন্য নিউক্লিয় কণা ডিটেক্ট করা অত্যন্ত কঠিন। আশা করি বোঝা গেছে। নেক্সট আমরা আসবো ডিসপ্লেসমেন্ট ল এবং সে সংক্রান্ত কিছু অঙ্ক। এবার আমরা আসবো তেজস্ক্রিয় বিঘটনের সরল সূত্র। অর্থাৎ কোন তেজস্ক্রিয় মৌল যদি একটি আলফা কণা এমিট করে তাহলে তার কি পরিবর্তন ঘটবে। আমরা জানি তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের মাধ্যমে নতুন এলিমেন্ট একটা মৌল অন্য মৌলে পরিণত হয়, অর্থাৎ এলিমেন্ট চেঞ্জ হয়। তো আমি প্রথমে বলছি একটি এলিমেন্ট ধরলাম যার ভর সংখ্যা এ, মাস নাম্বার এ এবং পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার জেড। এটি থেকে একটি আলফা কণা বের হলো, অর্থাৎ এখানে মাইনাস আলফা দিচ্ছি, তো ওই পাশে গিয়ে কি হয়ে যাবে প্লাস আলফা। এটি যদি একটি আলফা কণা বের করে বা নির্গত করে তাহলে এটি একটি, আমি আগে এখানে এক্স লিখবো না, আমি ধরলাম আমি ভুল করে এক্স লিখেছি। এটি পারমাণবিক সংখ্যা 2 কমে এবং ভর সংখ্যা 4 কমে। যেহেতু পারমাণবিক সংখ্যা 2 কমে গেল তাহলে এটার অন্তত এক্স এলিমেন্ট অন্য কোনো কিছু এলিমেন্ট, তা আমি এটাকে ওয়াই লিখলাম। তাহলে বোঝা গেল এটা জেড, এটা 2। অর্থাৎ একটি আলফা কণা এমিট হলে ভর সংখ্যা 4 কমে, পারমাণবিক সংখ্যা 2 কমে। নেক্সট, যদি একটা এলিমেন্ট থেকে বিটা কণা নির্গত হয়, আমি এখানে মাইনাস বিটা দিচ্ছি মানে নির্গত হচ্ছে, তার ওই পাশে গিয়ে যাবে প্লাস বিটা। তো সেটি অন্য একটি মৌলে পরিণত হবে এবং যার ভর সংখ্যা চেঞ্জ হবে না কিন্তু পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। এবং একটি মৌল থেকে যদি গামারে নির্গত হয় তাহলে তার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কোনোটি চেঞ্জ হয় না, তার শক্তি স্তরের চেঞ্জ হয়, অর্থাৎ শক্তির পার্থক্য হয়। এটা যদি এক্সাইটেড স্টেট হয় অবশ্যই এক্সাইটেড স্টেট থেকে গামারে নির্গত হয়, সেটা একটা স্টেবল স্টেটে পৌঁছায়। তো আশা করি বোঝা গেছে, এটা প্রত্যেকে নোট রাখবে। এখান থেকে কিন্তু প্রচুর অঙ্ক পরীক্ষা আসে, আমি সেই বেসিসে একটা অঙ্ক করছি। আমাদের অঙ্কটা হচ্ছে এরকম, এ 222 86 বি 84 210 বলছে এই যে নিউক্লিয় বিক্রিয়াটা ঘটেছে, অর্থাৎ একটা এলিমেন্ট থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের মাধ্যমে নতুন একটি এলিমেন্টে পরিণত হয়েছে। তো আমরা জানতে চেয়েছে এখানে কটি আলফা কণা বেরিয়েছে, কটি বিটা কণা বেরিয়েছে। এরকম প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা খুব রয়েছে। তো কিভাবে করছে, আমরা একটু আগেই দেখলাম যে আলফা কণা বেরোলে ভর সংখ্যা 4 কমে, পারমাণবিক সংখ্যা 2 কমে। বিটা কণা বেরোলে ভর সংখ্যার কোনো চেঞ্জ হয় না, পারমাণবিক সংখ্যা 1 বাড়ে। আর গামা বেরোলে কোনোটাই চেঞ্জ হয় না। তাহলে এই নিচেরটা চেঞ্জ করতে দুজনের ভূমিকা আছে, আলফা এবং বিটা। তা আমি নিচের দিকে আগে তাকাবো না, অর্থাৎ পারমাণবিক সংখ্যার দিকে তাকাবো না, আমি তাকাবো ভর সংখ্যার দিকে, কারণ ভর সংখ্যা চেঞ্জ করে অনলি আলফা পার্টিকেল। আমি দেখছি ভর সংখ্যা চেঞ্জ হয়েছে কত, ভর সংখ্যার পরিবর্তন সমান 222 মাইনাস 210 12। আমরা জানি একটি আলফা কণা বেরোলে ভর সংখ্যা 4 কমে। তাহলে এখানে কটি আলফা কণা বেরিয়েছে, অতএব আলফা কণার সংখ্যা, আমি পুরোটা লিখছি না, তোমরা লিখে নেবে। আলফা কণার সংখ্যা 12/4, অর্থাৎ 3টে আলফা কণা বেরিয়েছে। এবার যদি 3টে আলফা কণা বেরোয় তাহলে নিচের কত পরিবর্তন ঘটবে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা কত কমবে। আমি জানি একটা আলফা কণা বেরোলে পারমাণবিক সংখ্যা 2 কমবে। তাহলে 3টে যদি আলফা কণা বেরোয় তাহলে পারমাণবিক সংখ্যা কত কমবে, 3 × 2 6 কমবে।
তাহলে পারমাণবিক সংখ্যা কত ছিল 86 মাইনাস 6 80। এবার কিন্তু এখানে দেখছি 84, অর্থাৎ আমরা জানি একটি বিটা কণা বেরোলে পারমাণবিক সংখ্যা 1 বাড়ে। তাহলে 80 থেকে আমাদের 84 হতে কটি বিটা কণার প্রয়োজন? 4টি বিটা কণা। অর্থাৎ আলফা কণা হলো 3টি, বিটা কণা হলো 4। আমি আবার বলছি কিভাবে করব। আমার যখনই আলফা বিটার প্রশ্ন থাকবে আমি প্রথমে পারমাণবিক সংখ্যার দিকে তাকাবো না, ভর সংখ্যার দিকে তাকাবো। ভর সংখ্যা থেকে আমি কটা আলফা বেরিয়েছে সেটা বের করে নেবো, ভর সংখ্যার চেঞ্জকে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। এবং 3টে আলফা কণা যদি বেরোয় তাহলে সে তো পারমাণবিক সংখ্যাও চেঞ্জ করবে, অর্থাৎ এই জায়গাটাও চেঞ্জ করবে। প্রত্যেকটার জন্য 2 কমে, তাহলে 3 দুগুণে 6 কমলো, অর্থাৎ 86 থেকে 6 বাদ গেলে হচ্ছে 80। এবং বিটা কণা কি করলো? পারমাণবিক সংখ্যাকে বাড়াচ্ছে, কত করে মানে 1 করে। তাহলে 80 থেকে 84 বিটা কণা কটা প্রয়োজন? 4টে প্রয়োজন, কারণ প্রত্যেকে 1 করে বাড়ায়। তো আমরা আশা করি বুঝতে পারলাম কিভাবে এরকম অঙ্ক দেওয়া থাকলে আলফা এবং বিটা কণা কটা নির্গত হচ্ছে বের করব। আমরা এবার আসবো তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। আমরা যেটা করালাম সেটা তেজস্ক্রিয় বিঘটনের সরণ সূত্র বা ডিসপ্লেসমেন্ট ল। এবার আমরা করব তেজস্ক্রিয় বিভাজনের সূচকীয় সূত্র বা এক্সপোনেনশিয়াল ল অফ রেডিওঅ্যাক্টিভিটি। খুব ইম্পর্টেন্ট। আমরা এবার পড়াচ্ছি সূচকীয় সূত্র। তেজস্ক্রিয় বিভাজনের সূচকীয় সূত্র বা যেটাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল ল অফ রেডিওঅ্যাক্টিভিটি। কিভাবে করবো? প্রথমে আমি সূত্রটা বলছি। বলছে কোন তেজস্ক্রিয় নমুনার বিভাজনের হার ওই মুহূর্তে উপস্থিত তেজস্ক্রিয় পরমাণু সংখ্যার সমানুপাতিক। আমি আবার ভাষাটা বলছি, সময়ের সাপেক্ষে বিঘটনের হার ওই মুহূর্তে উপস্থিত তেজস্ক্রিয় পরমাণু সংখ্যার সমানুপাতিক। তো আমি ধরলাম, আমি এবার ডেরিভেশনটা করব। তো আমি ধরলাম কোন একটা তেজস্ক্রিয় নমুনা আমি যখন শুরু করতে যাব নমুনাটা, তখন সেখানে N0 সংখ্যক পরমাণু রয়েছে, অর্থাৎ এটি প্রারম্ভিক সংখ্যা। t সময়ে উপস্থিত পরমাণু সংখ্যা হচ্ছে n। t সময়ে উপস্থিত পরমাণু সংখ্যা হচ্ছে n। এটা উপস্থিত, কটা ভেঙেছে সেটা নয়। তাহলে এই মুহূর্তে বিঘটনের হার কত? এই মুহূর্তে বিঘটনের হার হচ্ছে dn dt। তো সূত্র বলছে বিঘটনের হার উপস্থিত পরমাণু সংখ্যার সমানুপাতিক। এই মুহূর্তে উপস্থিত পরমাণু সংখ্যা কত? n। তো আমি শুরুটা আবার লিখছি। আমি কি পেলাম? বিঘটনের হার dn dt উপস্থিত পরমাণু সংখ্যার সমানুপাতিক। প্রপোর্শনাল টু n। আমি প্রপোর্শনাল টু উঠিয়ে যদি ইজিক্যাল টু চিহ্ন আগে আমার একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে হবে। dn dt ইজিক্যাল টু মাইনাস ল্যামডা n। এখানে ল্যামডা হচ্ছে সেই ধ্রুবক যাকে বলা হয় ভাঙন ধ্রুবক। এবং এই ল্যামডার এককটা আমরা দেখব কিরকম। আমি এই বাদিকে যদি তাকাই, বাদিকের একক কি? এটা একটা সংখ্যা নিচের সময়, তাহলে বাদিকের একক হচ্ছে 1/সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড ইনভার্স। এটাও একটা সংখ্যা, তাহলে বাদিকের যেটা একক সেকেন্ড ইনভার্স সেটাই হচ্ছে ল্যামডার একক। তাহলে ল্যামডার এককটা আমরা কত দেখলাম? সেকেন্ড ইনভার্স। ল্যামডাকে বলা হচ্ছে ভাঙন ধ্রুবক। কেন মাইনাস চিহ্নটা আসলো? মাইনাস চিহ্নটা আসলো এই কারণে, যেহেতু সময়ের সাপেক্ষে পরমাণুর সংখ্যা কমছে, তাই মাইনাস চিহ্নটা আসলো। এবার আমি যদি নেক্সট লাইন করি,
এবার ইন্টিগ্রেটিং বোথ সাইড টু গেট বা উভয় পক্ষ সমাকলন করে পাই ল্যামডা কনস্ট্যান্ট, তাই ইন্টিগ্রেশনের বাইরে আমি রাখতে পারলাম, আদারওয়াইজ রাখা যায় না। এবার আমাদের এই ইন্টিগ্রেশনের লিমিটটা বসাতে হবে। কিভাবে লিমিটটা বসাবো? যখন আমাদের সময় শূন্য ছিল, অর্থাৎ আমরা শুরু করেছি, তখন আমাদের উপস্থিত পরমাণুর সংখ্যা কত ছিল? n0। যখন সময় t, তখন উপস্থিত পরমাণুর সংখ্যা কত? n। আমরা জানি ইন্টিগ্রেশন dn/n হয় ln n এবং আপার লিমিট n, লোয়ার লিমিট মাইনাস ল্যামডা t। এখানে আপার লিমিট লোয়ার লিমিট যদি বসাই তাহলে t আসছে। আমি নেক্সট এখানে করছি, সবাই আশা করি একটু বোঝা গেছে। এবার আমরা জানি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়, তাহলে হচ্ছে কি ln n মাইনাস ln n0 এবং লগের বিয়োগ মানে আমরা জানি লগের ভাগ, তাহলে আমরা লিখতে পারি ln n/n0 is equal to মাইনাস ল্যামডা t। তাহলে n/n0 এই পাশে হয়ে গেলে ln, এই পাশে হয়ে গেলে e এক্সপোনেনশিয়ালের, তাহলে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t, therefore n equal to n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ডেরিভেশন পরীক্ষায় যায়, তো আমরা দেখে নিলাম যে সূচকের সূত্রটা কিভাবে আসবে। n equal to n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t। nটা কি? ওই মুহূর্তে উপস্থিত, আমি আবার বারবার বলছি, এটা কিন্তু উপস্থিত পরমাণুর সংখ্যা। n0 হচ্ছে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা, t হচ্ছে সেই মুহূর্তের সময়, ল্যামডা হচ্ছে ভাঙন ধ্রুবক। যেটা যদি গ্রাফ আঁকি, গ্রাফটা হবে এক্সপোনেনশিয়ালি ডিকে। এটা কিন্তু কখনোই উপরের দিকে উঠবে না, অনেকে ভুলটা করে। এই এনটা কখন জিরো হবে? জিরো হতে গেলে এর ভ্যালু মাইনাস ইনফিনিটি হতে হবে, অর্থাৎ e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আমরা জানি জিরো হয়। তো আমাদের ইনফিনিটি টাইম প্রয়োজন জিরো তৈরি করতে গেলে। আমরা এটাকে বলছি প্রারম্ভিক পরমাণুর সংখ্যা n0। আমি এদিকে t প্লট করছি আর এদিকে n প্লট করছি। ঠিক অর্ধেক এই জায়গাটা, প্রারম্ভিক সংখ্যার অর্ধেক হচ্ছে এই জায়গাটা, এবং এর করসপন্ডিং টাইম টি আমি দিলাম। এটা কি বোঝাচ্ছে? এটা কি বলুন? অর্ধেক। তাহলে যে সময়ে বা যে সময় পরে কোন তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত পরমাণুর সংখ্যা প্রারম্ভিক পরমাণুর সংখ্যার অর্ধেক হয়, সেই সময়কে বলা হয় অর্ধায়ু। আবার বলছি, যে সময় পরে কোন তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত পরমাণুর সংখ্যা প্রারম্ভিক পরমাণুর সংখ্যার অর্ধেক হয়, সেই সময়কে বলা হয় অর্ধায়ু। তার একটি হচ্ছে কি এখানে অর্ধায়ু। এবার আমি যদি অর্ধায়ুর ক্ষেত্রে বলি, অর্ধায়ুর ক্ষেত্রে ছোট হাতের টি মানে টাইমটাকে আমি একটা ডেফিনিট টাইম দিলাম ক্যাপিটাল টি। অর্ধায়ুর ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু কি হয়েছে? ক্যাপিটাল টি। অর্ধায়ুর ক্ষেত্রে আমি যদি এই ইকুয়েশনটা থেকে আসি, কি পাবো? n এর ভ্যালু হয় প্রারম্ভিকের অর্ধেক এবং n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, টি এর জায়গায় বসালাম ক্যাপিটাল টি। তাহলে আমি এখান থেকে দেখছি n0 ভ্যানিশ হয়ে যাচ্ছে, হাফ ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে আমি এটাকে উল্টে দিতে পারি, আমি লিখতে পারি e টু দি পাওয়ার মাইনাস e টু দি পাওয়ার ল্যামডা টি ইকুয়াল টু 2, therefore ল্যামডা টি ইকুয়াল টু ln 2, therefore
ln2 এর ভ্যালু হচ্ছে 0.693, দেখো ল্যামডা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 0.693/3, और আমি অর্ধায়ুর এক্সপ্রেশন বার করতে পারি এটা d ইকুয়াল টু 0.693/λ। খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অর্ধায়ুর ফর্মুলা। ভিডিওটা হয়তো লেন্থি হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ লাগবে না, আমি আরেকটু করছি। অর্ধায়ুর ফর্মুলা আমরা দেখলাম। এবার আমরা নেক্সট আসবো গড় আয়ুর ক্ষেত্রে। গড় আয়ুটা কি? গড় আয়ু হলো যে সময় পরে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত পরমাণুর সংখ্যা তার প্রারম্ভিকের 1/e অংশ হয়, তাকে বলা হয় গড় আয়ু। এবং গড় আয়ুকে আমি প্রকাশ করব টাউ সিম্বল। এবার আমি যদি গড় আয়ুর ডেফিনেশনে আসি, তাহলে গড় আয়ুর ডেফিনেশন হচ্ছে n equal to n0 e to the power minus lambda t। এটা আমরা সাধারণ ফর্মুলা জানি। গড় আয়ুর ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? n এর ভ্যালু হয়ে যাবে n0/e, n0 e to the power minus lambda t এর জায়গায় আমি তখন কি বসিয়ে দেবো? টাউ, কারণ এটা তখন কি হয়ে গেল? গড় আয়ু। এবং এখান থেকে আমি লিখতে পারি n0 ভ্যানিশ e to the power -1 equal to e to the power minus lambda। আমি উভয় পক্ষ কম্পেয়ার করে লিখতে পারি ল্যামডা টাউ ইকুয়াল টু 1, এবং এখান থেকে বলতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু 1/টাউ। তাহলে আমরা গড় আয়ু এবং ভাঙন ধ্রুবকের মধ্যে সম্পর্কটা দেখলাম। আমি যদি এটাকে 1 নম্বর সমীকরণ দিই, 1 নম্বর সমীকরণ থেকে আমি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, গড় আয়ু এবং অর্ধায়ুর মধ্যে সম্পর্কটা পেতে পারি। তাহলে আমি 1 আর এটাকে যদি 2 বলি, মানে 1 এবং 2, আচ্ছা এটা কিভাবে করলাম আশা করি বোঝা গেছে। 1 এবং 2 থেকে কি পাচ্ছি? ক্যাপিটাল P ইজ ইকুয়াল টু 0.693/λ ছিল, আমি ল্যামডার জায়গায় লিখতে পারি 1/টাউ। দেয়ারফর ক্যাপিটাল T ইজ ইকুয়াল টু 0.693 টাউ, বা ক্যাপিটাল আমি টাউ ইকুয়াল টু লিখতে পারি T/0.693। এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আসবে 1.44, এরকমই কিছু একটা। এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আসবে টাউ ইকুয়াল টু 1.443। তাহলে এটা হয়ে গেল আমাদের অর্ধায়ু এবং গড় আয়ুর মধ্যে সম্পর্ক। এটাও সম্পর্ক, যে কোনো একটা লাইন লিখলেই হলো। কিন্তু এই লাইনটা এই কারণে আমি মনে রাখতে বলছি, এই লাইনটা থেকে আমাদের ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে গড় আয়ু মানটা অর্ধায়ু থেকে কিন্তু কি বেশি। এবারে আমি অঙ্ক করার জন্য যে ফর্মুলাটা লাগবে সেই ফর্মুলাটার সাহায্য নিচ্ছি। যে কোনো অঙ্ক করার জন্য আমাদের যে ফর্মুলাটা সব থেকে বেশি লাগবে, বা যে কোনো অঙ্ক যে ফর্মুলায় সোজাভাবেই হয়ে যাবে, সেটা হচ্ছে এরকম n ইজ ইকুয়াল টু n0 2 to the power t/2। এখানে n উপস্থিত পরমাণুর সংখ্যা, n0 প্রারম্ভিক, t হচ্ছে সেই সময়টাকে বোঝাচ্ছে, আর ক্যাপিটাল T হচ্ছে অর্ধায়ুকে বোঝাচ্ছে। এটা কিভাবে আসলো আমি যদি বের করি, আমরা এই ফর্মুলাটা তেজস্ক্রিয়তার সূচকের সূত্র থেকে পেয়েছি। এটা থেকে আমি লিখতে পারি n0/n, অর্থাৎ এই পাশে যদি আসি e to the power minus lambda। e to the power minus lambda টিকে আমি লিখতে পারি, e to the power t হবে, কারণ n0/n, তাহলে এটা e to the power lambda t হবে। e to the power lambda টিকে আমি এইভাবে লিখতে পারি অর্থাৎ আমি আবার যখন অর্ধায়ুর ডেরিভেশন করেছিলাম তখন দেখিয়েছিলাম e to the power lambda t হয় 2, এবং সেখান থেকে আমি লিখেছিলাম lambda t হচ্ছে ln2, এবং সেখান থেকে আমি লিখেছিলাম t is equal to 0.693/λ, বা এখান থেকে লিখেছিলাম lambda equal to 0.693/t। তো আমি e to the power lambda t জায়গায় 2 বসাচ্ছি, তাহলে কি হলো 2 to the power t/2।
ক্যাপিটাল। তাহলে আমার নেক্সট লাইনটা এরকম হয়ে গেল যে আমি কি পেলাম n0 বাই n সমান সমান পেলাম 2 টু দি পাওয়ার t বাই ক্যাপিটাল T। তাহলে এখান থেকে আমি লিখতে পারি n ইজ ইকুয়াল টু n0 বাই 2 টু দি পাওয়ার t বাই ক্যাপিটাল T। আমার প্রুফটা হয়ে গেল। এবার আমি কিছু অঙ্ক দেখব, যে কোনো অঙ্ক তেজস্ক্রিয়তার এই ফর্মুলাতেই করা যায়। আমি এখন কয়েকটা প্রবলেম করাচ্ছি। একটা প্রবলেম, আমি প্রবলেমটা ভাষায় বলছি। একটা প্রবলেম বলছে এরকম, কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 2 দিন হলে, তাহলে আমি কি তথ্য দিলাম, অর্ধায়ু কতদিন, 2 দিন। ডি ফর ডে, কতদিন পরে পদার্থের 1/64 অংশ অবশিষ্ট থাকবে। তাহলে এখন কতটা রয়েছে, এখন রয়েছে এতটা, এখন রয়েছে। তাহলে আমি কোন ফর্মুলায় করবো, অলওয়েজ বললাম আমি যে কোনো জিনিস আমাদের বার করতে কি বলেছে, আমাদের বার করতে বলেছে কতদিন পরে এই পরিমাণটা উপস্থিত হবে, অর্থাৎ স্মল টি। আমি কোন ফর্মুলায় করব, আমি যে কোনো অঙ্ক এই ফর্মুলা করবো n ইকুয়াল টু n0 2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি, অর্থাৎ n এর ভ্যালু কত, n0 বাই 64, এটা হচ্ছে n0 বাই 2 টু দি পাওয়ার t বাই t। নেক্সট লাইন n0 ভ্যানিশ 1/64, 1/64 কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 6, কারণ 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64, আর এটা হচ্ছে 1/2 টু দি পাওয়ার t বাই t। তাহলে আমি কম্পেয়ার করে বলতে পারি t বাই t হচ্ছে 6, therefore t হচ্ছে 6t। আমরা অর্ধায়ু মান বলে দিয়েছে 2 দিন, তার কত হচ্ছে 6 × 2 মানে 12 দিন। তাহলে আমাদের অ্যান্সার হবে 12 দিন। যে কোনো, অনেক বইতে অনেক পদ্ধতি করা থাকতে পারে, আমি এই পদ্ধতিটাই বলবো, সব অঙ্ক এটাতে হবে। নেক্সট আমি আরেকটা অঙ্কের কথা বলছি। একখণ্ড পুরাতাত্ত্বিক কাঠে C14 এবং C12 এর যা অনুপাত, তা বর্তমান কাঠের ওই অনুপাতের 1/8 অংশ। C14 এর অর্ধায়ু 5570 বছর বলে দিয়েছে। তাহলে পুরাতাত্ত্বিক কাঠের বয়স কত? একটু বলে রাখি, এটা হচ্ছে রেডিও কার্বন ডেটিং থেকে একটা অঙ্ক। আগেকার কাঠে C12 এবং C14 একটা নির্দিষ্ট অনুপাতে ছিল। এটা রেডিও আইসোটোপ নয়, এটা রেডিও আইসোটোপ। তাই যত সময় যাবে এর পরিমাণ ফিক্সড থাকবে, অর্থাৎ এটা যা ছিল তাই থাকবে, কিন্তু এর ভ্যালু আস্তে আস্তে আগে যা ছিল তারপরে কমবে, তারপরে আরো কমবে, অর্থাৎ এটার ভ্যালু কিন্তু কমছে। তো অনুপাতটা এখন এসে কত দাঁড়িয়েছে, আগে যা ছিল তার 1/8 অংশ। তো আমাদের জানতে চেয়েছে যে পুরাতাত্ত্বিক কাঠটির বয়স কত। কি কি বলে দেওয়া রয়েছে, আমাদের ফ্র্যাকশনটা বলে দেওয়া রয়েছে, অনুপাতে ফ্র্যাকশন 1/8 বলে দেওয়া রয়েছে, আর অর্ধায়ু বলে দেওয়া রয়েছে কাঠের কত, সরি C14 এর অর্ধায়ু কত বলে দিয়েছে, 5570 বছর। আমরা কিভাবে করব, আমি এই ফর্মুলা ইউজ করব, n ইকুয়াল টু n0 বাই 2 টু দি পাওয়ার t বাই t। তাহলে এখান থেকে আমি লিখতে পারি n বাই n0 1/2 টু দি পাওয়ার t বাই t। n বাই n0 এর ফ্র্যাকশনটা হচ্ছে 1/8, যেটা 1/2 টু দি পাওয়ার t বাই t। এটাকে আমি লিখতে পারি 1/2 কিউব is equal to 1/2 to the power t by t। নেক্সট আমি এখান থেকে বুঝতে পারছি t by t is equal to কত হচ্ছে 3, therefore t is equal to 3t বা 3 into 5570, অর্থাৎ 16,710 বছরের পুরনো ওই কাঠটি। তো আমরা দেখলাম যে কোনো অঙ্কগুলি বিভিন্নভাবে করা যায়, এই ফর্মুলা যদি করি ইজিলি সেটা সলভ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আমরা আজকে দেখলাম আমরা কি করলাম, ডিসকভারি অফ রেডিও অ্যাক্টিভিটি, ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 238, রেডিও অ্যাক্টিভ রেজ, আলফা বিটা গামা রেজ, সেখান থেকে নিউট্রিনো হাইপোথিসিস অফ পাউলি বা পাউলির নিউট্রিনো ধারণা, ডিসপ্লেসমেন্ট ল বা তেজস্ক্রিয় বিভাজনের সূচকীয় সরণ সূত্র,
তারপর আমরা করলাম সূচকীয় সূত্র, তার ডেরিভেশন, তার গ্রাফ, সেখান থেকে অর্ধায়ু, গড়ায়ু, তাদের মধ্যে সম্পর্ক এবং সে সংক্রান্ত কিছু প্রবলেম। আজকের ক্লাসটা অনেকটা বড় ছিল, হয়তো লেন্দি হয়ে গেছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। সবাই তোমরা ঠিকঠাক করে করো, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানিও। আজকে এটুকু।